কেন এলো না কবিতাটির প্রেক্ষাপট, উৎস, নামকরণ সম্পর্কে আলোচনার পর এবার আমরা মূল বিষয়বস্তু অর্থাৎ পংক্তি ভিত্তিক বিশ্লেষণ করব। কবিতার শুরুটা খানিকটা এরকম। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ। এখনো বাবা কেন এলো না মা? একেবারে যাকে বলে ছাপোষা মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের আনন্দ উৎসাহ দিয়ে কবিতাটি শুরু হয়েছে। সারা দিন ছেলেটি খুশিতে নেচে নেচে বেরিয়েছে। সকাল গড়িয়ে সন্ধে হলো। রাস্তার ধারে ধারে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠল, অর্থাৎ বহুক্ষণ আগেই সন্ধে নেমেছে শহরে। এরপর ছেলেটির মনে এই চিন্তা উকি দেয় যে অনেকটা সময় পেরিয়ে গেলেও তার বাবা এখনো ঘরে ফেরেনি। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে ছোট্ট ছেলেটি তার মাকে প্রশ্ন করে, এখনো বাবা কেন এলো না মা? কবিতাটি এরপর এগোয়, বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। দেখো, এই লাইনটি বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে। কবি এখানে বলতে চেয়েছেন যে বাড়ির একমাত্র রোজগেরের সদস্য অর্থাৎ ছেলেটির বাবা তার স্ত্রী ও ছেলেকে কথা দিয়েছিল যে মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে, এই লাইনটিও খুব গুরুত্বপূর্ণ। আসলে মধ্যবিত্ত সংসারে যে কোনো শখ পূরণ করতে গেলেই প্রচুর হিসাব নিকাশ করতে হয়। তাই মাইনে পেয়েই পুজোর কেনাকাটা সেরে ফেলার পরিকল্পনা করেছিল তারা। ঠিক এর পরের লাইন দুটো এবার খেয়াল করো। বলে গেল সেই মানুষ এখনো এলো না। ছেলেটির সঙ্গে সঙ্গে তার মায়েরও এবার চিন্তা বা বলা ভালো উদ্বেগ বাড়তে থাকে, কারণ তিনি জানতেন যে চারদিকের অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে সাবধানে বাড়ি ফেরাটাই একটা কঠিন কাজ। গৃহিণীর দুশ্চিন্তা, অন্যমনস্কতা আরও বাড়তে থাকে। এরপর কবি তুলে ধরেছেন সেই কথাই। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। কেন এলো না কবিতায় বাড়ির কর্তাটি তাড়াতাড়ি বাড়ি ফিরবে কথা দিয়েও ফেরেনি। এদিকে চারিদিকের পরিস্থিতি তখন ভালো নয়। গোলাগুলি, পুলিশের অত্যাচারে মারা যাচ্ছে বহু মানুষ। তাই ভীষণ চিন্তা আর চাপা উত্তেজনায় ছেলেটির মায়ের মন অশান্ত। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, অর্থাৎ স্বামীর বাড়ি না ফেরার কারণে স্ত্রী এতটাই অস্থির হয়ে আছে যে রান্নার সময় কড়াইয়ের গায়ে বারবার খুন্তির আওয়াজ হচ্ছে। দেখো, ওপরের লাইনটির আরও অনেক রকম অর্থ হতে পারে। সে সময় খাদ্যের জন্য চলছিল হাহাকার। তাই এই মধ্যবিত্ত পরিবারেও কড়াইয়ে খুব বেশি খাদ্য উপকরণ না থাকায় খুন্তিটি বারবার কড়াইয়ের গায়ে ঠেকছে এবং শব্দ হচ্ছে। আবার
পুজোর কেনাকাটা করতে যাবে বলে তাড়াহুড়োয় স্ত্রী কড়াইয়ের গায়ে খুব জোরে খুন্তির আওয়াজ করে ফেলছে, এমনটাও হতে পারে। এরপরেই কবি বলছেন, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। ভাতের ফ্যান গালা সংসারের একটি দৈনন্দিন কাজ। আসলে স্বামীর দুশ্চিন্তায় অন্যমনস্ক থাকার কারণে ভুল হয়ে যায় এই রোজকার কাজেও। কেন এলো না কবিতাটি রচনাকালে কবি সুভাষ মুখোপাধ্যায় পুরোপুরিভাবে একজন সামাজিক কবি হয়ে উঠেছেন, যিনি গুরুত্ব দিয়েছেন সংসার জীবনের খুঁটিনাটি বিষয়গুলিকে। কবির কলমে ধরা পড়ে সেরকমই কিছু বিবরণ। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিক টিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বিড়াল। জামা কিনতে যাওয়ার আনন্দে অস্থির ছেলেটি এরপর ইচ্ছে না থাকা সত্ত্বেও বই নিয়ে পড়তে বসে। তবে সামনে খোলায় পড়ে থাকে বই, আর মন পড়ে থাকে জানলার বাইরে বাবার ফেরার পথের দিকে। সামনে ইতিহাসের পাতা খোলা, লাইনটা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি চলো। আসলে সে সময়কার রাজনৈতিক অস্থিরতার পরিবেশ, দাঙ্গা, গণহত্যা, অসংখ্য মানুষের মৃত্যু, এসবের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। তাই কবিতার বাচ্চা ছেলেটি, যার সমাজ, রাজনীতি এসব কিছুই বোঝার বয়স হয়নি, তার সামনেও কবি মেলে ধরেছেন ইতিহাসের পাতা, যা কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না। তবুও ছেলেটি ইতিহাস পড়ে না, কারণ তার ইতিহাসের বই কেবলই লেখে বড় বড় যুদ্ধের কথা, রাজা রাজরাদের কথা, কিন্তু সাধারণ মানুষের কথা তো লেখে না। ঘরে না ফেরা একজন মানুষের দুশ্চিন্তা, উদ্বেগের কথা তার ইতিহাস বইয়ে কেন নেই? তাই ছেলেটির ইতিহাস পড়ায় একেবারে মন নেই। সে আনমনা হয়ে কেবলই অপেক্ষা করতে থাকে। ঘড়ির টিকটিক আওয়াজ, কল থেকে জল পড়ার একঘেয়ে শব্দ, কিংবা পাশের বাড়ির পাঁচিল থেকে একটা গোঁফওয়ালা বিড়ালের লাফিয়ে পড়া, এসব ছোটখাটো বিষয়গুলিও খেয়াল করে ছেলেটি, স্বাভাবিক পরিস্থিতিতে যা আমাদের চোখেও পড়ে না। চলো এর পরের লাইনগুলো ঠিক কি আছে এবার দেখে নিই। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে, অবাধ্য। যতক্ষণ পুজোয় জামা কিনা না হচ্ছে নড়বে না। একরত্তে ছেলেটা বাইরের পরিস্থিতি সম্পর্কে একেবারে সচেতন নয়। তার সমস্ত মন জুড়ে কেবলই নতুন জামা কেনার স্বপ্ন। ছেলেটির ব্যাকুলতাকে বোঝাতে কবি ব্যবহার করেছেন এই লাইনগুলি। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে, অবাধ্য। এখানে বাবার স্নেহ ও আদরে বড় হয়ে ওঠা একগুঁয়ে অর্থাৎ জেদি ছেলের সঙ্গে বইয়ের পাতার অক্ষরগুলোর তুলনা টেনেছেন কবি। আসলে যতক্ষণ না পুজোর জামা কেনা হচ্ছে
ইতিহাসের ঘটনাগুলো মোটেই ছেলেটির মাথায় ঢুকবে না। বাবা না আসা পর্যন্ত তার মন থাকবে চঞ্চল, আর তাই সে অবুঝের মতো বারে বারে মাকে প্রশ্ন করতেই থাকে, এখনো বাবা কেন এলো না মা? কবি এরপর লিখলেন, রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। এই 4টি লাইনের মাধ্যমে গৃহিণীর মনের অবস্থা কবি যথাযথভাবে তুলে ধরেছেন। একদিকে স্বামী না ফেরার দুশ্চিন্তা, আর অন্যদিকে সংসারের দায় দায়িত্ব। এই দুইয়ের মাঝে পড়েও ছেলেটির মা যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে। অফিস ফেরত মানুষটা মাইনে নিয়ে বাড়িতে এলেই পুজোর বাজার করতে যেতে হবে, এমনটাই কথা ছিল। তাই তাড়াতাড়ি রান্না শেষ করে গা ধুয়ে তৈরি হয়ে সে বসে থাকে স্বামীর অপেক্ষায়। কিন্তু সময় পেরিয়ে যায়। স্বামীর চিন্তায় এক একটা মুহূর্ত যেন কাটতে চায় না। তার এই মানসিক অস্থিরতা যাতে ছেলের কাছে ধরা না পড়ে, তাই উল্কাটা নিয়ে বসে ছেলেটির মা। কিন্তু অন্যমনস্ক হওয়ার কারণে উল বুনতে গিয়ে সোজা উল্টোর প্যাচে ঘর ভুল হয়ে যায় বারবার। আমরা একটু অন্যভাবেও বিষয়টি ব্যাখ্যা করতে পারি। আসলে উল বোনা বা এই জাতীয় কোনো শৌখিন কাজ করতে প্রয়োজন হয় মানসিক শান্তি ও স্থিরতার। কিন্তু বাইরে তখন ভয়াবহ এক অস্থির সময়, যা ব্যাহত করছিল সমাজের এই সৃষ্টিশীল দিকটিকেও। স্টুডেন্টস, কেন এলো না কবিতাটি পড়তে পড়তে তোমরা খেয়াল করবে যে এতে কিন্তু কোনো দীর্ঘ লাইন নেই। ছোট ছোট বাক্য দিয়ে রচিত এই কবিতাটি জুড়ে যেন এক রহস্যের পরিবেশ, যা পাঠকের মনের ব্যাকুলতাকে জিইয়ে রাখে। এই যেমন ধরো এই লাইনগুলো, খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। কবিতায় খুট করে ছিটকিনি খোলার শব্দটি গৃহিণীর মনে হঠাৎ করে আশার আলো জাগায়। সে ভাবতে থাকে হয়তো তার স্বামী ফিরে এসেছে। কিন্তু এই আশার আলো জ্বলে উঠেই নিভে যায় যখন সে বুঝতে পারে যে ছিটকিনি খুলেছে তার ছোট্ট ছেলেটি। বাবার ফেরার অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে সে নিজেই দরজা খুলে বেরিয়ে পড়তে চেয়েছে বাবাকে খুঁজতে। একটু গভীরে ভাবলে এখানে দুটো বিষয় আমাদের চোখে পড়বে। একদিকে মা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ায় তার ছেলেকে রাস্তায় বেরোতে বারণ করতেই ভুলে যায়। অন্য আরেকটি কারণ হলো মা আসলে একথা ভাবতেই পারেনি যে রাজনৈতিক হিংসায় একটি নিষ্পাপ নিরপরাধ শিশুর কোনো ক্ষতি হতে পারে। এরপর দেখা গেল গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখন রেডিওয় খবর বলছে, মানুষটা এখনো কেন এলো না? সেই সময়টাই ছিল রাজনৈতিক হিংসা, গণহত্যা, নাগরিক আন্দোলনের। এখানে বলে রাখি, কবিতাটি যে সময় রচিত হয়েছে তখন রেডিওতে সকাল সন্ধে দুবার খবর পরিবেশিত হতো, যেখানে বলা হতো
কোনো এলাকার দাঙ্গা, গুলিবর্ষণ, হত্যার খবর। তাই রেডিওয়ে সন্ধ্যের খবর বেজে উঠতেই অপেক্ষারত স্ত্রীর চিন্তা আরো বেড়ে যায়। কিন্তু ছেলেটির তো আর সময়ের হিসাব নেই। রেডিও বেজে ওঠার শব্দে সে বুঝতে পারে দিন ফুরিয়ে সন্ধে নেমেছে। অধৈর্য হয়ে সে বাবাকে খুঁজতে তাই গলির দরজায় মানে রাস্তার ধারে এসে দাঁড়ায়। দুজনের মনে তখন একটাই ভয়, মানুষটা এখনো কেন এলো না। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজে ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। বাবাকে খুঁজতে রাস্তায় বেরোতেই ছেলেটি খেয়াল করে যে রাস্তার মোড়ে ভিড় জমেছে। সে আরো দেখে একটা কালো গাড়ি, আর খুব বাজে ফুটছে। ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমরা তো এতক্ষণে জেনেই গেছো কবিতায় বর্ণিত সময়টা ছিল আন্দোলনের, প্রতিবাদের। আন্দোলন রুখতে রাস্তার মোড়ে মোড়ে থাকতো পুলিশের কালো গাড়ি। তবে একরত্তি ছেলেটি তা বুঝতে পারেনি। এরপরে সে শুনতে পায় বাজির শব্দ। সাধারণত বাজি বা আতশবাজির শব্দ আমাদের জীবনে বয়ে আনে উৎসবের আনন্দ। ছেলেটি ভাবে বুঝি কোনো পুজো হচ্ছে। কৌতূহলী মন নিয়ে সেই উৎসবের দিকে এগিয়ে যায় সে। কিন্তু বাজি নয়, ওটা বোমার শব্দ, গুলির আওয়াজ। আর তারপর হঠাৎই কবিতার বাঁক বদলে যায়। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। রাত বাড়লে বোমা গুলির লড়াই শেষে পরিস্থিতি আবারও শান্ত হয়ে আসে, যদিও চারপাশ তখনও বারুদের গন্ধে ভরা। সেই রাস্তা দিয়ে বহু অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে ছেলেটির বাবা প্রাণ বাঁচিয়ে খুব সাবধানে বাড়ি ফিরে আসে। বাবা তো ফিরে এলো, কিন্তু ছেলে এলো না। রাজনৈতিক হিংসা থেকে রেহাই পেল না শৈশবও। স্টুডেন্টস, এখানে কয়েকটি বিষয় একটু ডিটেইলসে আলোচনা করা যাক। কবিতার অন্যতম চরিত্র ছেলেটির বাবা বাড়ির কাছে দাঙ্গা লেগেছে জানার পরেও ছেলে ও স্ত্রীর দুশ্চিন্তায় তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টাও করেনি। অপেক্ষা করেছে পরিস্থিতি শান্ত হওয়ার। কিন্তু একটি নিরীহ শিশু যে কোনো রকম রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নয়, সে অকালে প্রাণ হারিয়েছে। তার পরিবার, এমনকি রাষ্ট্র ব্যবস্থাও ছেলেটিকে সুরক্ষা দিতে পারেনি। আর এভাবেই কবিতার শেষের এই ট্র্যাজিক পরিণতি ছোট গল্পের উপসংহারের মতোই আমাদের চমকে দেয়। সবশেষে এটুকুই বলা যায় যে কেন এলো না কবিতাটি একদিকে যেমন
একটা প্রজন্মের ব্যর্থতাকে চিহ্নিত করেছে, তেমনি তুলে ধরেছে রাষ্ট্রের ব্যর্থতাকেও। কারণ তারা ভবিষ্যৎ প্রজন্ম বা দেশের সম্পদকে রক্ষা করতে পারেনি।